স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নিপীড়নে মারা যাওয়া শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হলো। তার 2 দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এ সময় ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে ঢাকা সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় মাগুরা স্টেডিয়ামে। নিজ শহরে শেষবারের মতো ফিরল ছোট্ট শিশু আসিয়া। প্রাণহীন নিথর দেহ ঢাকা সিএমএইচ থেকে বহন করে নেওয়া হয় সেনাবাহিনীর হেলিকপ্টারে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোমানী ময়দান যেন জনসমুদ্র। সন্ধ্যা 7টায় সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। নিস্তব্ধ বাকরুদ্ধ স্বজন এলাকাবাসী, সবারই চোখে মুখে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। আসিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ছিলেন জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পরে মরদেহ নেওয়া হয় মাগুরার দারিয়াপাড়া ইউনিয়নে। সেখানে হয় আরেক দফা জানাজা। শিশু আসিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দোষীদের বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। যে নির্মম ভাবে নির্যাতন করেছে, শিশু নির্যাতন, এই হিসাবে অবশ্যই ফাঁসি হওয়া উচিত। এই ঘটনার জন্য এই এলাকাবাসী সবাই দুঃখিত এবং সবাই চাচ্ছে যে দর্শিতার ফাঁসি হোক। পরে শ্রীপুরের সোনাইকুণ্ডি কবরস্থানে দাফন করা হয় আসিয়াকে। এদিকে ধর্ষক ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই একদিনের ভিতরে। যত দ্রুত এই ফাঁসিটাই কার্যকর হবে, মাগুরাবাসী তাদের দাবি দয়া সব প্রত্যাহার করে নেন। মাগুরাবাসী ফাঁসি চাই, সকলেই ফাঁসি চাইতে। এই মামলাটা যাতে খুব ভালোভাবে প্রমাণিত হয়, যাতে সমাজের কাছে একটা দৃষ্টান্তমূলক মেসেজ যায়, এই জন্য আমরা চাই যে বিচার প্রক্রিয়াটা, তদন্তটা যেন সুন্দরভাবে হয়, যেন মিনিমাম যেন কোনো একদম জিরো ডেভিয়েশন, যেন কোনো গ্যাপ না থাকে। আসিয়ার এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি এলাকার লোকজন। জনরোষের এক পর্যায়ে ধর্ষকের বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ শিশুটির প্রতিবন্ধী বাবা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম, আর মাগুরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আসলে যেটি আপনার কাছে জানতে চাই যে কি বলছেন বা কি ধরনের শাস্তি চাইছেন, এখন কি দেখতে পাচ্ছেন আসিয়ার বাড়িতে? যে শোকের মাতন যে চলছে সেটা তো চলছে, এবং কোনো অবস্থা শান্ত হচ্ছে না। কোনো আশ্বাস বা কোনো কিছুতে পরিবার সান্ত্বনা মানছে না। একেবারেই বলা যায় যে শুধুমাত্র যে পরিবারের যে শোকের মাতন চলছে এমনটাই নয়, এলাকার জুড়ে একটা শোকের চা নেমে এসে এলাকাবাসী মাঠে নেমেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি চায়, এবং এটাই যেন শেষ বিচার হয়। বাংলাদেশে যেন এই আসিয়ার মতো আর কারো শিশুকে যেন কোনো পরিবারকে না হারাইতে হয়, এটা এখন মাগুরাবাসীর যে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, স্বল্প সময় শাস্তি দাবিতে তারা অনার অবস্থা রয়েছেন। আর কথা বলবো, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন। আসলে আপনারা কি দাবি করছেন, এখানে তো আসছেন? আসসালামু আলাইকুম। আমরা প্রথমে এই ঘটনার ব্যাপারে যে আমাদের অনুভূতি তা প্রকাশ করার মতো না। আমরাও আজকে আসিয়ার বাবা মার থেকে আমাদের শোক যে আসলে কম, এটা হয়তো আমরাই বলার ভাষা পাচ্ছি না। মনে হচ্ছে যে আসিয়া যেন আমাদেরই একটা শিশু। একটা শিশুর উপরে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, এত কোনো পাষণ্ড যে এরকম ঘটনা ঘটতে পারে, আসলে এই ঘটনা ঘটার আগে হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের এই প্রান্তিক অঞ্চলে আমাদের মেয়েরা, আমাদের শিশুরা কি অবস্থায় থাকে। এবং এমনটা যে আসে, যেমন প্রতিবেশীরা ছুটে আসছেন, অনুরূপভাবে পরিবারটা একেবারে শোকের যে মাতন, সে মাতনটা বাবা যেমন ক্রুদ্ধ হয়ে পড়েছেন, মা মূর্ছা যাচ্ছেন, এবং বোনটির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, সে বোন একেবারে নির্বাক হয়ে আছেন। যার কারণে প্রতিবেশী আসছে, সান্ত্বনা দিচ্ছেন, বিচারে আশ্বাসটা করছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা শান্ত হচ্ছে না। তাদের কিন্তু যে অতৃপ্ত যে হৃদয়, যে সেটা কিন্তু কাঁদছে। এবং এলাকাবাসী কিন্তু যে ধর্ষণকারী, যে তার বাড়ি কিন্তু
যে আগুন ধরিয়ে দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন যে এই এলাকায় বা এই দেশে বা এই স্থানে অবস্থান করার কোনো অধিকারই এই পাষণ্ডের নাই, যার কারণে যে এলাকাবাসী যে সকলের দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, স্বল্প সময় শাস্তি হবে এবং যেটা বাংলাদেশের নজির সৃষ্টি হবে, এমনটাই কিন্তু সকলের দাবি। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর ছাত্র জনতার মশাল মিছিল শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়। এছাড়াও ভিসি চত্বরে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা ও কফিন মিছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যুর খবর শোনার পরই ক্ষোভ জানান সর্বস্তরের ছাত্র জনতা। সন্ধ্যা ৭টার দিকে ছাত্র জনতার ব্যানারে রাজু ভাস্কর্য থেকে বের করা হয় মশাল মিছিল। মিছিলটি নীলক্ষেত প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে শেষ হয়। এ সময় আসিয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষুব্ধরা। দাবি উঠে ধর্ষণের বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও। আসিয়ার যে ধর্ষক, সেই ধর্ষকের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড উপস্থাপন করা হয়। নারীদের জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন, যেখানে শুধু ধর্ষণেরই বিচার করা হবে। আসিয়া কিন্তু প্রথম ধর্ষণ হয়নি, আসিয়ার আগেও ধর্ষণ হয়েছে, আসিয়ার পরেও ধর্ষণ হয়েছে। যারা ধর্ষণকারী দর্শকদের বিচার একমাত্র ফাঁসি। এরপর ভিসি চত্বরের সামনে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। জানাজায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ অবিলম্বে আসিয়ার ধর্ষণকারীদের বিচারের দাবি জানান। বলেন, এমন ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। আর কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক সবার সহযোগিতা নিয়ে। গায়েবানা জানাজা শেষে বের করা হয় কফিন মিছিল। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু আসিয়ার মৃত্যুতে আসামিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ৭ দিনের মধ্যেই বিচার শুরুর কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমি ও সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। মাগুরা শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, এই মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই শোকাহত এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এদিকে সচিবালয়ে মাগুরার শিশুকে পাশবিক নির্যাতনের বিচার ৭ দিনের মধ্যে শুরুর আশ্বাস দেন আইন উপদেষ্টা। বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার নিশ্চিতে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। আসিয়া ইস্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি ধর্ষক ও ধর্ষণের সহায়তাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। বিকেলে জামায়াতে ইসলামী মিরপুর থানা পূর্ব ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান তিনি। ইসলামী দলগুলো দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে। শিশু আসিয়া মাগুরায় কিছু পশু, তার পরিবারেরই কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং দর্শনের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। জাতীয় নাগরিক পার্টি জেলায় জেলায় এবং মন্ত্রণালয়ে তদবির করছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। এমন অবস্থায় জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান তাদের। বৃহস্পতিবার সকালে কুমিল্লা বিভাগ বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এনসিপি ও জামাতের নানা কাজের সমালোচনা করেন। বাংলাদেশে এমন কোন জেলা নেই যে জেলার এক্স সিএম, চিফ ইঞ্জিনিয়ার,
সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো মন্ত্রণালয় নাই সরকারের। বিকেলে রাজধানীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র নেতাদের কেউ কেউ। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনেন। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা জুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, তাদের রেসপন্সিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে। তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে যাচ্ছে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান রাজধানীর বাহিরে এক অনুষ্ঠানে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে স্থানীয় সরকার নির্বাচন, সীমানা নির্ধারণের স্বাধীন কমিশন গঠন সহ বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে একমত নয় নির্বাচন কমিশন। এসব বিষয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিতে যাচ্ছে ইসি। এদিকে এনআইডি ইসির অধীনে রাখতে সারা দেশে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে আপত্তি জানিয়েছিলেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এবার সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশে একমত নয় জানিয়ে চিঠি দিতে যাচ্ছে ইসি। চূড়ান্ত অনুমোদনের পর 2-1 দিনের মধ্যে চিঠি পাঠাবে ইসি। খসড়া চিঠিতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, সীমানা নির্ধারণের স্বাধীন কমিশন গঠন, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা ও স্থানীয় সরকার নির্বাচন আগেসহ বেশ কয়েকটি বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে একমত নয় বলে জানানো হবে। এদিকে এনআইডি ইসির অধীনে রাখতে সারা দেশে বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্ট্যান্ড ফর এনআইডি নামে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। দাবি মানা না হলে আগামী বুধবার আবারও কর্মবিরতির ঘোষণা দেন তারা। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে। এটা আমাদের এই প্রতিষ্ঠিত এই এনআইডিকে বিভিন্ন প্রতিষ্ঠান টানা হেঁচড়া করছে, এটা আমরা মেনে নিতে পারি না। ইসি সচিব বলেন, এতদিনের মতো ভবিষ্যতেও এনআইডি ইসির অধীনেই থাকবে বলে আশাবাদী তিনি। নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। সে সূত্রে যারা এই আজকে মানববন্ধন করেছেন তারা আমারই সহকর্মী। তারা যেটা তাদের বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তাদের দিক থেকে গ্রহণযোগ্য। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনের স্বতন্ত্র কমিশন করার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে মহাসচিবের সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তারা কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা অযাচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলার আহ্বান তার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথাই বলেন তিনি। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধান গতি পাবে বলেও আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শেখ হাসিনার ফেরানো বিষয়ে ভারতের নোট ভার্বালের উত্তর এখনো দেয়নি ভারত, জানান মুখপাত্র। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকার কতখানি প্রাধান্য দিয়ে এবং অগ্রাধিকার দিয়ে দেখছে, আমরা সব অ্যাঙ্গেল এক্সপ্লোর করছি। ফলাফল খুব সহসা আমরা দেখব, এটা তো অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছি। ইউএনের বিভিন্ন
সংস্থার সাথে বাংলাদেশ সরকার সম্পৃক্ত আছে এই বিষয়টি নিয়ে, সুতরাং ভূমিকা আছে এটা বলাটাই যৌক্তিক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরেফিন সিদ্দিক মারা গেছেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। গেল কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরেফিন সিদ্দিক। অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরো সার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন। এর আগে গেল 6 মার্চ দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করেন। অধ্যাপক আরেফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। সেনাবাহিনী সবসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে বলে মন্তব্য করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনাবাহিনীর আয়োজনে সেনামালঞ্চে বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজে এই কথা বলেন তিনি। এতে সেনাপ্রধান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের পরিবারের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। সেনাপ্রধান আরও বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ যোদ্ধাদের আত্মত্যাগ ও জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। ডিপিডিসি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEB-তে এই ইফতার ও দোয়া মাহফিল হয়। যোগ দেন অন্তত 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। যারা ডিপিডিসিতে বৈষম্য করতে চান তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে। এ সময় তারা 6টি ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও করেন। 1350 জন কর্মচারী ও কর্মকর্তার যেন রাস্তায় না নামতে হয় সে বিষয়ে সতর্ক করেন। সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান তারা। রাজধানীর ফুটপাতে 12 মাসই থাকে ব্যবসার রমরম আয়োজন। ছোট থেকে বড় সবাই সাধ্যের মধ্যে পছন্দের জিনিস বেছে নেন ব্যস্ত সড়কের পাশ থেকে। ফুটপাতের দোকানে বাহারি টেকসই জুতা পেয়ে খুশি শিশুরা, খুশি অভিভাবকরাও। আমি লাইট কালার জুতা কিনেছি। আমি এবারে সাদা কালারের জুতা নিয়েছি। এবারে আমি পিঙ্ক কালার জুতা নিয়েছি। ঈদে শিশুদের নতুন জামার সাথে নতুন জুতা চাই। তাই তো অভিভাবকদের সাথে মার্কেটে ভিড় শিশু কিশোরদের। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাচ্চাদের জন্য আরামদায়ক জুতাকেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। গত বছরের তুলনায় একটু প্রাইসটা একটু বেশি যাচ্ছে আর কি। কালেকশন অনেক ভালো কালেকশন আছে এই থেকে এবছর অনেক ভালো, প্রাইসটাও রিজনেবলের মধ্যেই আছে। মধ্যবিত্তদের জন্য রেঞ্জের মধ্যেই আছে এবং কালেকশনও ভালো আছে এই বছর। ভ্যাট ও ট্যাক্স বেশি হওয়ায় আমদানিকৃত জুতার দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। এখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসে, রিস্কাওয়ালারাও আসে, তাদের জন্য আমরা সীমিত প্রাইসে আর কি সেল করি। শোরুমের থেকে আমাদের এখানে কম পাই দেয়, কাস্টমার আমাদের এখান থেকে নেয়। জিনিসের দাম বেশি না, ট্যাক্স বেশি দেখেই আপনার জিনিসটার দাম হয়ে যায় বেশি। আমাদের 100 টাকা প্রফিট হলে আমরা বিক্রি করি, কিন্তু দোকানে তার 100 টাকা প্রফিটে বিক্রি করবে না। মঞ্জু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে অক্ষত রয়েছেন 2 পাইলট। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, দুপুর 12টা 18 মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর GROB-120 প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে 12টা 55 মিনিটে অসাবধানতাবশত ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এটি। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও গ্রুপ ক্যাপ্টেন তাওহিদ ও স্কোয়াড্রন লিডার মুসা অক্ষত। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নোয়াখালীর মাইজদিতে NRBC ব্যাংকের উপশাখার উদ্বোধন হয়েছে। বিকেলে 628তম এই শাখার উদ্বোধন করেন NRBC ব্যাংকের পরিচালক লোকিয়তুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর আলমগীর আলো। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ ও মেঘনা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ব্যাংকের 6000 কর্মকর্তা কর্মচারী জনগণের সেবায় নিয়োজিত। ব্যাংকটি জনগণের সকল অর্থ নিরাপদে রেখে নিরাপদ জায়গায় বিনিয়োগ করছে বলেও জানান বক্তারা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।